গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-20 সম্মেলনে শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বছর না যেতেই শেখ হাসিনা এখন ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 5 আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে 15 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। বোন রেহেনা সহ বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব এখন তুঙ্গে। ইতিমধ্যে নয়াদিল্লির কাছে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বড় দুই রাজনৈতিক দল। পাশাপাশি প্রতিবেশীকে টার্গেট করতে ভিসা দিতে দেরি এবং নদীর পানি বন্টনে বৈষম্যের অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন ও বিচার করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, ভারতের উচিত বাংলাদেশকে শেখ হাসিনার কাছ থেকে জবাবদিহিতা নিয়ে সাহায্য করা, কারণ সে স্পষ্টতই বাংলাদেশের অনেক ক্ষতি করেছেন। একই দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। গত 6 আগস্ট বিলুপ্ত হওয়া সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করা উচিত। এই পরিস্থিতিতে গত সপ্তাহে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনা সহ তার সরকারের সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে। যদিও শেখ হাসিনা ভারতে কতদিন বৈধভাবে থাকতে পারবেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা দেয়নি দেশটি। এদিকে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। এ সময় বাংলাদেশ সহ ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য মতে বন্যা কবলিত প্রায় 2 লাখ মানুষকে জরুরিভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দেশের 11টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশের বাকি অংশ থেকে 10 লাখেরও বেশি মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব মিলিয়ে প্রায় 50 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ভিসা প্রক্রিয়ায় দেরি করছে বলে অভিযোগ করেছে ভিসা প্রার্থীরা। এক পর্যায়ে কয়েক শত মানুষ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বিক্ষোভও দেখান। এ সময় বিক্ষোভকারীরা তাদের পাসপোর্ট ফেরত দেবার দাবি জানান। আর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর নিরাপত্তার উদ্বেগের মধ্যে ঢাকায় থাকা কূটনৈতিকদের অনেকে দেশে ফিরছেন ভারত। যদিও পর্যটন ও চিকিৎসার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ ভারতে যান। 2023 সালেও প্রায় 1.6 মিলিয়ন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। ভারতে শেখ হাসিনার আশ্রয় বাংলাদেশের সম্প্রতি বন্যা পরিস্থিতি ও ভারতীয় ভিসা পেতে দেরি হওয়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে কিছু নতুন করে ভাবিয়ে তুলছে। নয়াদিল্লি ও ঢাকার দীর্ঘদিন শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রয়েছে। 1971 সালে দেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সাম্প্রতিক দশকগুলোতে শেখ হাসিনা এবং তার ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ দলকে ভারতের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিতে দেখা গেছে। তবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার জন্য ভারতকে দায়ী করছে শেখ হাসিনার অনেক সমালোচক। তাদের অভিযোগ, অগণতান্ত্রিক কর্মকাণ্ড, ভিন্নমতকে দমন ও সমালোচকদের গ্রেফতার ও নির্বাচন কারচুপির প্রমাণ থাকার পরও ভারত হাসিনা সরকারকে সমর্থন দিয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টাকে 2 বার ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমবার ডক্টর ইউনূসকে অভিনন্দন ও দ্বিতীয়বার বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কথা বলেন মোদি। শুক্রবার এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, এটা স্বীকার করে নিতে হবে। রাজনৈতিক পরিবর্তনের সম্পর্ক বিঘ্নিত হতে পারে, কিন্তু সরকার যে থাকবে তাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে হবে। তিনি বলেন, এটা স্বাভাবিক যে আমরা এই সরকারের সঙ্গে কার্যক্রম চালাবো। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন নিয়ে অধ্যাপক রিয়াজ বলেন, 2 দেশের মধ্যে সম্পর্ক মেরামত করা ভারতেরই দায়িত্ব, কারণ হাসিনার শাসন ভারতের সমর্থনের কারণে টিকে ছিল। হাসিনার দীর্ঘ শাসনের অবসান করা উল্লেখ করে রিয়াজ বলেন, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। ভারতীয়দের উচিত তাদের ইস্যুতে কান্নাকাটি করার পরিবর্তে নীতি পুনর্নীতি করা। তিনি বলেন, বাংলাদেশে যে এগিয়েছে তা স্বীকার করুন এবং এগিয়ে চলুন। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।